জানিছো? তো জয় হিন্দ বন্ধুরা, রোজকার মতো আজকেও আরেকটি জিকে ক্লাস নিয়ে হাজির হয়েছি আমার রাজুর ঘোষ চ্যানেলে। তো তোমরা সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। বন্ধুরা, তোমরা সবাই জানো এই ভিডিওগুলো করতে অনেকটা কষ্ট হয়। আমিও পড়াশোনা করি এবং আমিও নিজে ডাব্লিউপির ক্যান্ডিডেট। তারপরে পড়াশোনা করার পরেই কোশ্চেনগুলো সিলেক্ট করি এবং তোমাদের মাঝে সেগুলো শেয়ার করি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো প্রশ্ন শুরু করা যাক। আজকে প্রশ্ন নম্বর 1। তো এখানে 1 নম্বর প্রশ্ন আমি শুরু করি। নীল দর্পণ নাটকের রচয়িতা কে ছিলেন? এটা তোমাদের একটা হিস্ট্রি থেকে প্রশ্ন। তো নীল দর্পণ যে নাটক, সেই নাটকের রচয়িতা কে ছিলেন সেটি জানতে চেয়েছে। এই প্রশ্নটি তোমাদের 2018 সালে ডাব্লিউবিতে এসেছিল। হিস্ট্রি থেকে একটা ভালো কোশ্চেন। তো নীল দর্পণ নাটকটি লিখেছেন দীনবন্ধু মিত্র। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে তোমার দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক। তো চলো এবার দ্বিতীয় নম্বর প্রশ্ন শুরু করা যাক। দ্বিতীয় নম্বর প্রশ্নটি ভালো করে শোনো। ডেকান ট্রাপ কি দিয়ে তৈরি? একটি ভূগোলের প্রশ্ন এটি। ডেকান ট্রাপ, আরেকবার বলি প্রশ্নটি, ডেকান ট্রাপ কি দিয়ে তৈরি? তো ডেকান ট্রাপ এটা তোমাদের যে শিলার যে চ্যাপ্টার ছিল 9-10-এ তোমাদের ভূগোলে, সেই চ্যাপ্টারের প্রশ্ন। তো ডেকান ট্রাপ এটি হচ্ছে ব্যাসল্ট যে শিলা, সেই শিলা দিয়ে তৈরি। তাহলে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার ব্যাসল্ট। ভালো করে শুনে নাও, এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্যাসল্ট। তারপরে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে যে ভারতবর্ষের যে তোমার নর্মদা নদী, সেই নর্মদা নদীর যে উৎপত্তি স্থল, সেই নর্মদা নদীর উৎপত্তি স্থল কোথায়? মানে নর্মদা নদীটি কোথা থেকে উৎপন্ন হয়েছে? তো নর্মদা নদীর উৎপত্তি স্থল হচ্ছে তোমার নর্মদা নদী, এটা সম্ভবত তোমার কাশ্মীরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। অমরকণ্টক নামক একটি জায়গা থেকে নর্মদা নদীটি প্রবাহিত হয়েছে। তাহলে নর্মদা নদীর উৎপত্তি স্থল হবে তোমার অমরকণ্টক। এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অমরকণ্টক। তারপরে 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটি ভালো করে শোনো। দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাস বয়ন কেন্দ্র, দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাস বয়ন কেন্দ্র কোথায় অবস্থিত? মানে প্রশ্নটিতে জানতে চেয়েছে যে আমাদের দক্ষিণ ভারতের যে কার্পাস উৎপাদন হয়, সেই কার্পাস উৎপাদনের মানে বৃহত্তম কেন্দ্র কোথায়? তো দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাস উৎপাদন কেন্দ্র হচ্ছে তোমার তামিলনাড়ু কোয়েম্বাটুর। কোয়েম্বাটুর নামক একটি সিটি জায়গা তামিলনাড়ু, সেখানেই কার্পাস মানে দক্ষিণ ভারতের মধ্যে সব থেকে বেশি পরিমাণে উৎপন্ন হয়। তো এই প্রশ্নটি সঠিক অ্যান্সার হয়ে যাবে কোয়েম্বাটুর। তারপরে 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নটি শোনো ভালো করে। কৃত্রিম তন্তু কি ধরনের বস্তু? মানে কৃত্রিম তন্তু, যেটা কৃত্রিম তন্তু বলতে গেলে যেখান থেকে তোমার রেশম, যে পোকা, যে রেশম তুঁত গাছ থেকে যেরকম রেশম তৈরি হয়, সেরকম কৃত্রিম এক ধরনের তন্তু আছে। সেই তন্তুটির নাম কি জানতে চেয়েছে। যে তো কৃত্রিম তন্তু এক ধরনের হচ্ছে তোমার রাসায়নিক বস্তু, মানে এটা রাসায়নিক উপায়ে তৈরি হয়। তো এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার রাসায়নিক বস্তু। তারপরে এবার 6 নম্বর প্রশ্ন বলি, শোনো। তো 6 নম্বর প্রশ্নটি হচ্ছে একটি বস্তুর বেগ, এটা তোমাদের ভৌত বিজ্ঞানের প্রশ্ন। একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে বস্তুর গতিশক্তি কমবে না বাড়বে? আরেকবার বলি প্রশ্নটি, একটি বস্তুর বেগ গতিশীল হলে বস্তুটির গতিশক্তি কমবে না বাড়বে? তো এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হয়ে যাবে বস্তুর গতিশক্তি 4 গুণ বৃদ্ধি পাবে। তো এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হবে বস্তুর গতিশক্তি 4 গুণ বৃদ্ধি পাবে। তারপরে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নটি শোনো। 25 কেজি ভরের, মানে একটি বস্তুর ভর 25 কেজি, 25 কেজি ভরের বস্তুতে 5 ml ত্বরণ উৎপন্ন করতে প্রয়োজন বল কত? মানে 25 কেজি বস্তুতে 5 ml ত্বরণ উৎপাদন করতে তার বল কত পরিমাণ প্রয়োজন হয়? তার বল প্রয়োজন হয় 125 নিউটন। তাহলে এই প্রশ্নটি সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার 125 নিউটন। তারপরে 8 নম্বর প্রশ্ন। ইউরিয়া, ইউরিয়া কোথায় সংশ্লেষিত হয়? এটা খুব একটি সহজ প্রশ্ন, এটা সবাই জানো। ইউরিয়া সংশ্লেষিত হয় এটা মানবদেহের শরীরে যকৃতে ইউরিয়া সংশ্লেষিত হয়। তো এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার যকৃৎ। তারপরে 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নটি ভালো করে শোনো। নগ্লোমেবুলাস, নগ্লোমেবুলাস কোথায় থাকে? নগ্লোমেবুলাস একটি জীবন বিজ্ঞানের প্রশ্ন। তো নগ্লোমেবুলাস কোথায় থাকে? এটা হচ্ছে নেফ্রনে থাকে, মানবদেহের নেফ্রনে থাকে।
এবার 10 নম্বর প্রশ্ন শুরু করি, চলো। প্রথম ভারতীয় উইকেট কিপার যিনি টেস্ট দলে ক্যাপ্টেন হয়ে তার নাম কি ছিলেন? মানে প্রথম ভারতীয় উইকেট কিপার তিনি টেস্ট দলে টেস্ট খেলাতে ক্যাপ্টেন হয়েছিল, সেই ক্যাপ্টেনের নাম কি? তো সেই ক্যাপ্টেনের নাম হচ্ছে ফারুক দা ইঞ্জিনিয়ার। উনি ওই ব্যক্তির নাম ছিল ফারুক দা ইঞ্জিনিয়ার। তারপরে 11 নম্বর প্রশ্ন, আগা খা কাপ মানে আগা খানকে যে কাপ বা ট্রফি যেটাই বলতে পারো সেটি কোন খেলার জন্য দেওয়া হয়? এটা তোমাদের একটি কারেন্ট অ্যাফেয়ার্স। তো আগা খান কাপ যে ট্রফি সেটি তোমাদের হকি খেলা, সবাই জানো হকি খেলার জন্য দেওয়া হয়। এবার 12 নম্বর প্রশ্নটি বলি শোনো, বেজিং অলিম্পিকের মানে চীনের বেজিং শহরে যে বেজিং অলিম্পিক সৌভাগ্যের প্রতীক পুতুলগুলির সংখ্যা কত ছিল? আরেকবার বলি প্রশ্নটি, বেজিং অলিম্পিকে সৌভাগ্যের প্রতীক যে পুতুলগুলির সংখ্যা সেই সংখ্যাগুলি কত ছিল? তো সেই সংখ্যাগুলি ছিল পাঁচটি সংখ্যা ছিল। তারপরে মল্লিকা সারাভাই কিসের সঙ্গে যুক্ত ছিল? মল্লিকা সারাভাই একজন ব্যক্তি, তিনি কিসের সঙ্গে যুক্ত ছিল? তো মল্লিকা সারাভাই যুক্ত ছিল তোমার ধ্রুপদী নৃত্য, মানে ধ্রুপদী এক ধরনের নৃত্য কলা, সেই নৃত্যকলার সঙ্গে তিনি যুক্ত ছিল। তারপরে পরের প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, আজমত আলী খান কিসের সঙ্গে যুক্ত ছিল? আজমত আলী খান একজন ব্যক্তি, ইনি কিসের সঙ্গে যুক্ত ছিল? তো আজমত আলী খান সব ভালো করে জানো, ইনি বাদ্যযন্ত্র, যে সরোজ বাদ্যযন্ত্র সেই বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত ছিল। তারপরে 17 নম্বর প্রশ্ন, কাবেরী নদীর যে দক্ষিণ ভারতের নদী কাবেরী নদীর জল বন্টন নিয়ে বিদ্যমান যে দুটি রাজ্য, মানে কাবেরী নদীর যে জল বন্টন নিয়ে বিদ্যমান মানে দুটি রাজ্যের মধ্যে যে বিবাদ চলছিল সেই রাজ্য দুটি কি কি? তো সেই রাজ্য দুটি হচ্ছে, এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার কর্ণাটক এবং তামিলনাড়ু। কর্ণাটক এবং তামিলনাড়ু কাবেরী নদীর জল বন্টন নিয়ে তাদের মধ্যে বোঝাপড়া চলছে। তারপরে ভারতের ভোটাধিকার ন্যূনতম 21 বছর বয়স থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে, সেটা সংসদের কোন ধারায়? আরেকবার বলি প্রশ্নটি, ভারতীয়দের ভোটাধিকারের বয়স ন্যূনতম 21 বছর থেকে 18 বছর করা হয়েছে, এটা কত নম্বর ধারায়? তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার 67তম সংবিধান সংশোধনী আইনে, মানে 67তম যে ভারতবর্ষের সংবিধান সংশোধন আইন আছে সেই আইনে 21 বছর থেকে কমিয়ে 18 বছর পর্যন্ত করা হয়েছে, মানে 18 বছর বয়স হলে তুমি ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। তারপরে 18 নম্বর প্রশ্ন, সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ একাডেমির আখ্যা দিয়েছে কে? মানে কে আখ্যা দিয়েছিল? তো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ আখ্যা দিয়েছে তার কারণগুলি হলো ম্যানগ্রোভ অরণ্য এখানে মানে প্রচুর পরিমাণে দেখা যায়, এবং এখানে পৃথিবীর মধ্যে অনেক রকমের জীব আছে, রয়্যাল বেঙ্গল টাইগার আরও সমস্ত রকমের জীব সুন্দরবনে তুমি দেখতে পাবে, এবং চারিদিকে গাছপালা বিস্তার করে আছে, এই জন্য পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ একাডেমি হিসাবে আখ্যা দেওয়া হয়। তারপরে পরের প্রশ্ন, ইন্টারন্যাশনাল গান্ধী পেস প্রাইজ 2018 কাকে দেওয়া হয়েছিল? ইন্টারন্যাশনাল পেস প্রাইজ 2018 দেখা হয়েছিল ইয়াহি সাকাওয়াইকে, ইনি একজন বিদেশি, ইয়াহি সাকাওয়াই, ওনাকে দেওয়া হয়েছিল। তারপরে 73তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পুরস্কার পিকচার কত সালে দেওয়া হয়েছিল? আরেকবার বলি প্রশ্নটি, 73তম BAETA ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড বা পুরস্কার যেটাই বলতে পারো ফিল্ম ফেস্টিভ্যাল, সেটি কত সালে দেওয়া হয়েছিল? তো সেটি দেওয়া হয়েছিল তোমার 1971 সালে। এবং আরো একটি প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তো জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন তোমার সরোজিনী নাইডু। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। তারপরে পরের প্রশ্ন, বাংলার বিপ্লবী আন্দোলনে প্রথম মহিলা বিপ্লবী শহীদ কে হয়েছিল? তো বাংলার বিপ্লবী আন্দোলনে প্রথম মহিলা বিপ্লবী শহীদ হয়েছিল প্রীতিলতা ওদেদা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।